হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আমরা পিএইচপির আজকে তৃতীয় ভিডিওতে। তো গত যে ভিডিওটায় আমরা দেখেছিলাম সেখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করানোটা দেখিয়েছিলাম। ওকে, ডিসপ্লে কি করে করতে হয় ব্রাউজারে হ্যালো ওয়ার্ল্ড বা কোনো দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফল, সেই বিষয়টুকু খুব সামান্যই জিনিস আমরা শিখেছিলাম। আশা করি আপনারা সেটা প্র্যাকটিস করে নিয়েছেন অলরেডি। তো চলুন আমরা আজকে সেখান থেকে আবার শুরু করি তারপরের থেকে। তো সবার প্রথমে আমি লারাগন যে সার্ভারটা আছে সেটাকে আমি আগে ওপেন করে নিচ্ছি। তো লারাগনটাকে আমাকে প্রত্যেকবার ওপেন করে নিতে হবে, না হলে আমরা কিন্তু পিএইচপির কোড রান করাতে পারবো না। ওকে, তো আমরা সবার প্রথমে এটা ওপেন করার পরে আমরা রুটে চলে যাচ্ছি। রুটে ক্লিক করার পরে আমরা যে পিএইচপি টিউটোরিয়াল বলে যে ফোল্ডারটা বানিয়েছিলাম তার মধ্যে দেখবেন যে index.php যে ফাইলটা আছে সেটা আমরা কিন্তু তৈরি করেছিলাম প্রথম ভিডিওতে। তো সেটা থেকেই আমরা কন্টিনিউ করছি। আমি সাবলাইমটা ওপেন করছি। সাবলাইমে আমার অলরেডি এই ফাইলটা ওপেন করা আছে, যেহেতু আমি গত 2 দিন এই ভিডিওটায় কাজ করেছি, এই ফাইলটার উপরেই কাজ করেছি। তো ফাইলটা এখনো ওপেন অবস্থায় রয়েছে। আশা করি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এখানে আমরা এখানে জাস্ট ইকো করিয়েছিলাম দুটো সংখ্যাকে। ওকে, তো এই যে ইকো বা একো যেটাই বলুন, সেটা আমরা করার পরে এই যে রেজাল্টটা যেটা সার্ভারে অলরেডি ক্যালকুলেট হয়ে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা আমরা দেখব কিভাবে, তাই না? তো ব্রাউজারটাকে ওপেন করব কি করে? তো ওপেন করার পদ্ধতি আমরা আগেও শিখেছিলাম যে আমাকে জাস্ট সিম্পল এখানে রাইট ক্লিক করতে হবে, করে www তে ক্লিক করার পরে আমাকে পিএইচপি টিউটোরিয়ালে ক্লিক করতে হবে। ওকে, তো এই পিএইচপি টিউটোরিয়াল যে ফোল্ডারটা সেটা কিন্তু www ফোল্ডারের মধ্যেই ছিল, আমরা হয়তো দেখেছি প্রথম টিউটোরিয়ালে। আর যারা এই ভিডিও থেকে দেখা শুরু করছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে আসুন, না হলে কিন্তু আপনার এটা বুঝতে অসুবিধা হবে। ওকে, তো চলুন আমরা এই ফাইলটাকে ওপেন করে নিই। দেখুন, এই ফাইলে আমি কিন্তু এই ফাইলটাকে ওপেন করে নিয়েছি। এই ফাইলটাকে রান করানোর পরে এখানে দেখতে পাচ্ছেন পিএইচপি টিউটোরিয়াল ডট টেস্ট, এখানে 4 এসছে, 4। তো 4 কেন এসছে? কারণ আমি এখানে দুটো সংখ্যা যোগ করেছিলাম। আচ্ছা, এটাকে আমি একটু পাশাপাশি ওপেন করে নিই, তো তাহলে বোধহয় এটা দেখতে সুবিধা হবে। ওকে, তো নেক্সট আমাকে কি করতে হবে? আমি চাইছি যে শুধুমাত্র এখানে দুটো সংখ্যা যোগ বিয়োগ না করে আমি একটা বেসিক HTML এর স্ট্রাকচার তৈরি করছি। করার জন্য আমি এক্সক্লামেশন সাইনটা দিলাম, শিফট প্রেস করে, করার পরে আমাকে ট্যাব দিলে আমাকে একটা বেসিক স্ট্রাকচার দিয়ে দেবে। তো আমি এখানে টাইটেলটাকে চেঞ্জ করে দিচ্ছি, পিএইচপি টিউটোরিয়ালস, এরকম নাম দিয়ে সেভ করে রিফ্রেশ করছি। দেখবেন এখানে টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা করেই এসেছি HTML এ, এটা কোনো পিএইচপির পার্ট নয়। তো আমরা আজকে আরেকটু কিছু এগিয়ে নিয়ে যাই এই ক্লাসটাকে, এই একো বা প্রিন্টের ব্যাপারটা। তো সবার প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে পিএইচপি ট্যাগ ওপেন ক্লোজ করতে হবে, কারণ আমি পূর্ববর্তী যে ভিডিওটা আমরা দেখেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে পিএইচপি আমাকে লিখে নিতেই হবে, নাহলে কিন্তু আমরা পিএইচপির কোড লিখতে পারবো না, এখানে এক্সিকিউট হবে না পিএইচপির কোড যদি আমি পিএইচপি সিনট্যাক্সটাকে যদি না লিখি, ট্যাগটাকে যদি না লিখি। তো এর মধ্যে এসে আমরা এখানে বিভিন্ন পিএইচপির কোড লিখতে পারবো। আচ্ছা, তো কোনো কিছু ডিসপ্লে করার জন্য যেমন একো লিখতে হয়, তো একো করার পরে আমি যদি খেয়াল করে দেখবেন যে 5 + 6 এভাবে একটা কিছু লেখার পরে আমি এখানে 11 পাচ্ছি। তো এই ক্যালকুলেশনটা কিন্তু অলরেডি সার্ভারে হয়ে গেছে, তো আমাকে জাস্ট রেজাল্টটা দেখাচ্ছে। কিন্তু হয়তো খেয়াল করে দেখবেন আমি যখন হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম তখন কিন্তু ইনভার্টেড কমা দিয়েছিলাম এইভাবে। তো আমি হ্যালোই লিখছি, তো হ্যালো। এই দুটোর ক্ষেত্রে একটু হয়তো ডিফারেন্স বুঝতে পারছেন যে এখানে আমি কিন্তু ডাবল ইনভার্টেড কমা দিয়েছি, কিন্তু এক্ষেত্রে দিইনি, তাই না? তো এমন কেন? কারণ পিএইচপি বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এগুলো হলো বিভিন্ন ডেটা, তাই তো? তো এই ডেটাগুলোর বিভিন্ন টাইপের হয়। তো এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে ডেটা প্রধানত এই মুহূর্তের জন্য জাস্ট খেয়াল রাখুন, যেটা আমরা ইউজ করছি এটা হলো একটা স্ট্রিং টাইপের, স্ট্রিং STRING, স্ট্রিং ডেটা টাইপ। ওকে, স্ট্রিং বা আপনি এটাকে বলতে পারেন যে ওয়ার্ড or সেন্টেন্স, এরকম। তো স্ট্রিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে স্ট্রিং বলা হয়। তো এই স্ট্রিংটাকে সর্বদা কিভাবে লিখতে হবে? সবসময় আমাদেরকে ডবল ইনভার্টেড কমার মধ্যে অথবা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আমাকে লিখতে হবে।
ওকে, তো আমি এখানে যদি সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়েও লিখি হ্যালো, এখানে শেষ করতে হবে, আর সেভ করার পরে আমি কিন্তু এখানে একই রেজাল্ট দেখতে পাচ্ছি। আর এখানে হয়তো লক্ষ্য করেছেন যে আমি ডবল স্ল্যাশ দিয়ে তারপরে কিছু টেক্সট লিখেছি, সেটা কিন্তু আপনার মিউট অবস্থা আছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। কারণ কি, এটা হলো কমেন্ট। আমরা যেমন HTML এ কমেন্ট করতে পারি, CSS এ কমেন্ট করতে পারি, তো এরকম আমরা কিন্তু পিএইচপিতেও কমেন্ট করতে পারি। আমাদের যদি সিঙ্গেল লাইন কমেন্টের প্রয়োজন হয় আমরা এরকম ডবল স্ল্যাশ ইউজ করব, আর যদি আমাদের মাল্টিপল লাইনের কমেন্ট প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা ঠিক সিএসএস এর মতোই এভাবে কমেন্ট আউট করব। ওকে, তারপরে আমরা এর ভিতরে আমাদের মাল্টি লাইন কমেন্ট লিখতে পারবো। ওকে, দিস ইজ আ কমেন্ট। তো এটা খুবই সহজ বিষয়, এটার মধ্যে খুব একটা জটিলতা কিছু নেই, আমাকে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই যে ডেটা টাইপস, আমরা এটাকে বললাম যে স্ট্রিং। স্ট্রিং মানে হলো কোনো টেক্সট। ওকে, আমরা হ্যালো 1 2 3 এইভাবে যদি প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমরা হ্যালো 1 2 3 এইভাবে প্রিন্ট করে দেখতে পারবো। আচ্ছা, নেক্সট কাজ কি, আমরা এখানে দুটো সংখ্যা যোগ করেছি, তো এইটা কি টাইপের ডেটা, এটা হলো আপনার নাম্বার টাইপের ডেটা। ওকে, তো নাম্বারের ক্ষেত্রে আমার কিন্তু এরকম কোনো কোটেশনের প্রয়োজন নেই, কিন্তু আমি যদি স্ট্রিং লিখি তাহলে আমার কিন্তু এইভাবে কোটেশন মার্ক দিতে হবেই। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে নাম্বার আর টেক্সট অথবা স্ট্রিং এর মধ্যে কি ডিফারেন্স আছে। আপনি এখানে এগুলোকে নিজে নিজে প্র্যাকটিস করে দেখবেন, আপনি যদি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করুন না কেন সেটা কিন্তু আপনি এখানে করে প্র্যাকটিস করে দেখতে পারেন যে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু এখানে করা যাওয়া সম্ভব। আচ্ছা, একো করার জন্য আপনি যদি এখানে দেখবেন যে সাজেশন আসছে, আপনি কিন্তু এরকম ব্র্যাকেটের মধ্যেও এভাবেও কিন্তু আপনি লিখতে পারেন। ওকে, তো দুটো ভাবেই লেখা সম্ভব, আর অবশ্যই শেষে আমাকে কিন্তু সেমিকোলনটা দিতে হবে। তো আমি এখন এর মধ্যে এসে আবার লিখলাম যে PHP ইজ অসাম। ওকে, তো আমরা কিন্তু এইভাবে প্রিন্ট আউট আবার করতে পারি, PHP is awesome। তো দুটোই একই রকম রেজাল্ট আসবে, তো আপনার যেটা সুবিধা মনে হবে তো সেটাই লিখবেন। সাধারণত সবাই একো নর্মাল এইভাবেই প্রিন্ট করে থাকে। ওকে, তো সিম্পল জিনিস। এখন মনে হতে পারে যে আমি এই পিএইচপিটা তো অসাম এইভাবে লিখলাম, কিন্তু আমি পরের যে পিএইচপি বা পরের যে কোডটুকু, পরের যে লাইনটুকু আমি নিচের লাইনে লিখতে চাই, তাহলে আমি সেটা কিভাবে করতে পারবো। তো দেখুন, আমরা যেহেতু দেখতেই পাচ্ছেন যে পিএইচপি আমার ফাইল index.php, ফাইলটার এক্সটেনশন পিএইচপি, কিন্তু আমি এর মধ্যে HTML লিখতে পারছি, তাই তো। তো পিএইচপি ফাইলের মধ্যে HTML CSS জাভাস্ক্রিপ্ট সবকিছুই কিন্তু লেখা সম্ভব। ওকে, তো আমরা কিন্তু এই একো এখানে যেটা করছি, এই দুটো লাইনের মাঝখানে আমি যদি এখন একো লিখে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমি যদি এখানে একটা বিয়ার্ড ইউজ করি, অর্থাৎ ব্রেক ট্যাগ, যেটা আমরা HTML এ শিখেছি, সেই আমরা কিন্তু ব্রেকটা করতে পারবো। এখানে দেখছেন নিশ্চয়ই যে আমরা কিন্তু এখানে খুব সহজে ব্রেক করতে পারছি। তো এটা কেন হচ্ছে, কারণ এই যে ব্রেক যে ট্যাগটা রয়েছে না, তো এটা কিন্তু HTML এর ট্যাগ। ওকে, কিন্তু পিএইচপি খুব ইন্টেলিজেন্ট, এটা বুঝে গেছে যে আমাকে এখানে একটা HTML এর ট্যাগ বসাতে বলছে নাকি এটাকেই প্রিন্ট করতে বলছে। এটা যেহেতু একটা HTML এর ট্যাগ, তো এটার কাজ হলো লাইন ব্রেক করা। তো পিএইচপি কি করছে, সেজন্য এখানে কিন্তু লাইনটা ব্রেক করছে, এখানে কিন্তু এটাকে প্রিন্ট করিয়ে দিচ্ছে না, মানে হুবহু একদম বিয়ার যেমন রয়েছে তেমনই কিন্তু করছে না। তাহলে এর থেকে একটা জিনিস প্রমাণ হলো যে আমরা কিন্তু এর মধ্যে পিএইচপি ট্যাগের মধ্যে HTML ও কিন্তু আমরা লিখতে পারি। ঠিক একই রকম ভাবে আমরা যদি এই যে দ্বিতীয় যে পিএইচপিটা, সেই পিএইচপিটাকে আমরা যদি h1 ট্যাগের মধ্যে লিখতে চাই, তাহলে দেখুন কি হবে। এই যে h1 ট্যাগটা, তো আমরা যেমন HTML এ লিখতাম h1 ট্যাগ, তো সেই লেখাটা কি হতো, মোটা হরফের লেখাটা হয়ে যেত। এক্ষেত্রেও কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই লেখাটা কিন্তু h1 এর যে ট্যাগের মতো সেটা কিন্তু এখানে হয়ে গেছে h1। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে পিএইচপি ট্যাগের মধ্যে, আচ্ছা পিএইচপি কোডের মধ্যে কিভাবে HTML লেখা যায়। ওকে, এবার এই একই কাজটা আমরা আমাদের আরেকটা ট্যাগ আছে, আরেকটা কিওয়ার্ড আছে প্রিন্ট। প্রিন্ট আমরা কিন্তু এইভাবে প্রিন্ট করেও লিখতে পারি। ওকে, আমরা এইভাবেও লিখতে পারি, অথবা শুধু আমি প্রিন্টও করতে পারি, প্রিন্ট হ্যালো, এরকম এই একই রকম ভাবে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো
তো আমরা এই দুইভাবে কিন্তু এটাকে লিখতে পারি, কোনো রকমের কোনো সমস্যা নেই। ওকে, আশা করি বোঝাতে পেরেছি যে একো কিভাবে আমরা করব কোনো ট্যাগকে, আর কোনো HTML ট্যাগ হোক বা কোনো নর্মাল টেক্সট হোক বা কোনো নাম্বার হোক সেটাকে। তো এই কাজটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখি যে দুটো টেক্সট আমার যদি আলাদাভাবে থাকে তো সেই দুটো টেক্সটকে আমরা কিভাবে জুড়তে পারি। তো দেখা যাক কিভাবে করতে পারি। সাপোজ আমার এখানে একটা টেক্সট আছে, আমি এইভাবে জুড়তে চাইছি। একো আমি লিখছি যে আই লাভ, তারপর বাইরে বেরিয়ে এসে আমি এখানে একটা ডট দিলাম। ডটটা কি? এটা হলো কনক্যাট করবে। কিভাবে? আই লাভ পিএইচপি, তারপরে আমাকে অবশ্যই সেমিকোলনটা দিতে হবে। আমি বারবার একই কথা বলছি যে আমাকে কিন্তু সেমিকোলন প্রত্যেকটা লাইনের শেষে আমাকে দিতে হবে, স্টেটমেন্টের শেষে, নাহলে কিন্তু কোডটা এক্সিকিউট হওয়ার সময় এরর চলে আসবে। ওকে, আমি এখন যদি এটাকে সেভ করে রিফ্রেশ করি, দেখুন যে আই লাভ পিএইচপি। তো এটা আমি একসঙ্গে লিখিনি, একসঙ্গে না লিখে আমি আলাদা আলাদা লিখেছি। তো এই দুটো যে ওয়ার্ড আছে সেই দুটো ওয়ার্ডকে আমি যুক্ত করেছি কি দিয়ে? একটা ডটের মাধ্যমে। তো এটাকে কি বলা হয়? কনক্যাট করা অথবা কনক্যাটিনেশন করা। ওকে, তো দুটো অক্ষর বা দুটো সেন্টেন্স, দুটো ওয়ার্ডকে যুক্ত করার জন্য আমাকে ডট ইউজ করতে হয়। কিন্তু আমাকে যদি এখানে কোনো নাম্বার থাকতো, আমার যদি এখানে কোনো নাম্বার থাকতো যে 2 3, এটাকে আমি যোগ করতাম এইভাবে, তাহলে আমাকে কিন্তু এটা অটোমেটিক্যালি যোগ করে উত্তরটা দিয়ে দিত। এই দুটো কিন্তু 23 25 এমন দেখাবে না, কারণ এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, সরি, এটা হলো অ্যাডিশন অপারেটর। ওকে, যেটা হলো যোগ করছে। আচ্ছা, এবার আমরা পরের অপশনটা দেখি। তো এত কিছু জটিলতার মধ্যে না গিয়ে আমরা সিম্পল একটা জিনিস প্রিন্ট করে দেখি। ওকে, প্রিন্টটা কি করব? সাপোজ আমার এখানে একটা আমি ওয়েবসাইট বানাচ্ছি, সেই ওয়েবসাইটের আমার একটা টাইটেল আছে। ওকে, দিস ইজ আ টাইটেল। সেভ করলাম, ব্রাউজারে এসে রিফ্রেশ করে দেখবেন যে এখানে কিন্তু একটা H1 ট্যাগ এসছে। কিন্তু আমি চাইছি যে এই যে লাইনটা, এই লাইনটা আমার একাধিকবার প্রয়োজন এই পেজের মধ্যে, বারবার আমাকে লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এটাকে একটা আমরা জায়গায় স্টোর করতে পারি, একটা জায়গায় হোল্ড করে রাখতে পারি। ওকে, স্টোর করে রেখে সেটাকে আমরা বারবার বারবার ইউজ করতে পারি। ওকে, কিভাবে? যেমন আমি এখানে একটা ডলার সিম্বল নিলাম, ডলার সিম্বল নিয়ে লিখলাম টাইটেল। ওকে, এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? যে জিনিসটা ভ্যারি করবে, অর্থাৎ পরিবর্তনশীল। ওকে, তো যেমন হয়তো আপনারা অঙ্কতে দেখেছেন যে আমরা যখন ছোটবেলায় যে ম্যাথগুলো করেছিলাম বীজগণিতের ক্ষেত্রে বা পাটিগণিতের ক্ষেত্রে, সেখানে হয়তো দেখবেন যে আমরা কিছু কিছু অঙ্কে এরকম কোনো কিছু ধরে নিতাম। ধরি রামের বয়স এত, শ্যামের বয়স এত, তো তাদের বয়সের যোগফল এত বা সমষ্টি এত। তো সেই রকমভাবে আমরা কিন্তু এখানে ধরে নিতে পারি। আমরা বীজগণিতে কিন্তু প্রচুর এরকম অঙ্ক করেছি। যেমন সাপোজ এক্স সমান সমান 10 আর ওয়াই সমান সমান 30, তারপরে আমরা সেই দুটোকে কিন্তু যোগ করেছিলাম, এরকম যে জেড সমান সমান এক্স প্লাস ওয়াই, এরকমভাবে কিন্তু আমরা যোগ করেছিলাম। তো এই জিনিসটা একই রকমভাবে কাজ করবে পিএইচপির ক্ষেত্রে বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, কিন্তু পিএইচপির ক্ষেত্রে শর্ত হলো আমাকে একটা প্রথমে এই ভ্যারিয়েবলের আগে আমাকে একটা ডলার সাইন দিতে হবে, মাস্ট। এটা না হলে কিন্তু এরর চলে আসবে। ওকে, আমি এখানে একটা ডলার সিম্বল দিয়ে দিলাম, ডলার সিম্বল। ওকে, এখন এই যে ডলার সিম্বল আমরা যেটা প্লেস করলাম, আমি চাইছি যে এইখানে আমি সেটাকে প্রিন্ট করাবো। ওকে, তারপরে আমরা আবার টাইটেলটাতে ফেরত আসবো, আমরা আগে প্রিন্ট করি। তো লিখলাম যে দা সাম ইজ, তারপরে আমরা যদি এখানে ডলার জেড লিখে দিই, জেড লেখার পরে আমি যদি এখন সেভ করে এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখবেন যে অ্যাজ ইট ইজ এটা প্রিন্ট হয়ে গেছে। কিন্তু আমরা তো চাইছিলাম যে এখানে যোগফলটা মানে 30 + 10 40, এখানে 40 হওয়ার কথা। কিন্তু সিম্পল, এটা আমরা যেহেতু HTML লিখেছি, তো HTML কিন্তু এক্সিকিউট করতে পারে না, মানে দুটো সংখ্যার যোগফল বিয়োগফল এই সমস্ত জিনিসগুলো করতে পারে না। তো সে কি করে, হুবহু যেমন আছে তেমন জিনিসটাই প্রিন্ট করে দেয়। তো সেই জন্য এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো আমাকে কি করতে হবে, এটা যে ডলার জেড, এটা একটা কোনো পিএইচপির ভ্যারিয়েবল, এটাকে বলছে ভ্যারিয়েবল, আর ডান দিকের যে অংশটা সেটা হলো ভ্যালু।
তো এইটা যে পিএইচপির ভ্যারিয়েবল আমাকে এখানে বুঝিয়ে দিতে হবে সেটা, যে আমি এখানে একটা পিএইচপির ভ্যারিয়েবলকে প্রিন্ট আউট করতে চাইছি। ওকে, তো সেটা আমরা কি করে বোঝাবো? তো আমরা শিখেছি কি, যে পিএইচপির কোড লিখতে হলেই আমাকে কিন্তু এভাবে পিএইচপি ওপেন আর ক্লোজ করে নিতে হবে। ওকে, আমি যদি এখন এখানে পেস্ট করি, অবশ্যই সেমিকোলন দিতে হবে। তারপরে আমি যদি এখন রিফ্রেশ করি, দেখবেন যে আচ্ছা, আমি এখানে কি মিস্টেক করেছি, আমি পিএইচপি ওপেন ক্লোজ তো করেছি, কিন্তু আমি এখানে একো লিখতে ভুলে গেছি। আমাকে একো করাতে হবে। একো করানোর পর আমি যদি রিফ্রেশ করি, এখন দেখতে পাবো 40। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিএইচপির পাওয়ার কতটা। আর এই বিষয়ে আপনার যদি জাভাস্ক্রিপ্ট করা থাকে তাহলে তো অবশ্যই বুঝতেই পারছেন যে ভ্যারিয়েবল আর ভ্যালুর যে ব্যাপারটা সেটা কিভাবে কাজ করে। সেই ক্ষেত্রে আপনার এটা খুবই সহজ আপনার বোঝার ক্ষেত্রে, যে জাভাস্ক্রিপ্ট যার করা থাকবে তাকে পিএইচপি নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাতে হবে না। ওকে, তো এবার আমরা দেখলাম যে কোনো পিএইচপি কোড কিভাবে, এটা ডেফিনেটলি একটা পিএইচপির কোড, কারণ আমি পিএইচপির মধ্যেই ভ্যারিয়েবলটাকে নিয়েছিলাম, তো সেটাকেই আমি প্রিন্ট আউট করিয়েছি, তাই না? তো প্রিন্ট আউট করতে গেলে অবভিয়াসলি আমাকে পিএইচপির মধ্যেই লিখতে হবে এটাকে। তো এই যে পিএইচপি একো আমি যেটা করলাম $z, তো এটাকে আমি আরেকটা শর্টকাট ওয়েতে করতে পারি। সেটা কি, আমি যদি এই অংশটুকুকে ডিলিট করে দিই, ডিলিট করে এখানে ডাইরেক্ট ইকুয়ালস টু সিম্বলটা দিই, ওকে, এটার মানেই কিন্তু হলো একো করানো। ওকে, তো এটাও আপনি লিখতে পারেন 40, দেখবেন একই রকম রেজাল্ট আসছে। তো এটা একটা শর্টকাট ওয়ে, কিন্তু আমি সাজেস্ট করব আপনি সবসময় একো কথাটাই লিখুন, কারণ এই যে সিম্বলটা, যে শর্টকাট ওয়েতে কোনো সার্ভারের ক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে। ওকে, সমস্ত পিএইচপির ভার্সানে, কিছু কিছু ভার্সানে এটা এরর আসতে পারে, অথবা কোনো সার্ভার সাপোর্ট করে না অনেক সময়। তো সেক্ষেত্রে একটা সেফ মেজার এটাই যে আপনি সেফ ওয়েতেই চাইবেন যে আপনার কোড যেন সবসময় এক্সিকিউট হয়, যাতে কোনো কারণে কোনো ধরনের প্রবলেম না আসে। তো আপনি সবসময় একোই করুন। ওকে, তো প্রিন্ট বা একো আপনি যেভাবে চাইছেন সেভাবে এখানে প্রিন্ট করিয়ে দিন। আচ্ছা, এবার আমরা যেটা করছিলাম, যে আমরা তো এখানে সামটাকে বের করেছি, তাই না? তো এই যে সামটাকে যদি লিখি, এটা বোঝার জন্য ঠিক আছে যে আমরা দুটো সংখ্যা যোগফল করলাম, কিন্তু আমরা এখানে চাইছিলাম যে এটা আমাদের যে ওয়েবসাইটটা টাইটেল ছিল সেই টাইটেলটাকে লিখবো, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা আবার সেই আগের জায়গায় ফেরত যাই। তো আমি এখানে $টাইটেল লিখছি, টাইটেল ইকুয়ালস টু ইনভার্টেড কমার মধ্যে দিস ইজ মাই টাইটেল। ওকে, তারপর অবশ্যই সেমিকোলন। সেমিকোলন দেওয়ার পরে আমি কি করব, এখানে এসে পুরো জিনিসটাকে ডিলিট করে দিচ্ছি। H1 এর মধ্যে আমি আবার পিএইচপি ওপেন ক্লোজ করলাম, ওপেন ক্লোজ করার পরে আমি জাস্ট টাইটেলটাকে এখানে প্রিন্ট করিয়ে দিলাম। তো কিভাবে করলাম, যে টাইটেল পিএইচপি ওপেন ক্লোজ তারপর টাইটেল। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে ব্রাউজারে কিছু আসবে না, কারণ আমি কিন্তু একো কথাটা লিখিনি। আমি এখন একো না লিখি, আমি এটা শর্টকাট ওয়েতে আরেকবার ইউজ করছি, করার পরে দেখি আমরা কিন্তু দিস ইজ মাই টাইটেল এই কথাটা দেখতে পাচ্ছি। এখন আমি এই টাইটেল কথাটা আমি যতবার খুশি এখানে ইউজ করতে পারি, আর যেখানে খুশি কিন্তু আমি সেখানে ইউজ করতে পারি। দেখবেন আবার আমি কিন্তু টাইটেল কথাটা দেখতে পাবো। আশা করি আমাদের এই যে এই ভিডিওটায় কিছুটা ধারণা হয়েছে যে পিএইচপিতে কিভাবে একো করাতে হয়, প্রিন্ট করাতে হয়, একটা বেসিক জিনিস। আর আমরা কিন্তু ভ্যারিয়েবল নিয়ে আর কনস্ট্যান্ট নিয়ে আরো ইন ডেপথ আলোচনা করব, কারণ কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোস্ট টাফেস্ট থিং হলো ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট বোঝা। ওকে, এই বিষয়টা কিন্তু বুঝতে একটু সময় লাগবে আপনার যদি জাভাস্ক্রিপ্টের নলেজটা না থাকে। ওকে, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবল থাকবেই মাস্ট, আপনি যে ল্যাঙ্গুয়েজে শিখুন না কেন, সেটা জাভাস্ক্রিপ্ট হোক, পিএইচপি হোক, জাভা হোক, পাইথন হোক, যেটা খুশি হোক, আপনাকে কিন্তু ভ্যারিয়েবল জানতেই হবে। আর সমস্ত প্রোগ্রামে ভ্যারিয়েবল একই রকমভাবেই কাজ করে। ওকে, তো ভ্যারিয়েবল লেখার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমাকে জানতে হবে, আমরা সেটা একে একে শিখবো। একটার পর একটা ভিডিও আমাদের আসতে থাকবে এইভাবে। আশা করি এই ভিডিওটা একটু লেন্দি ছিল, কিন্তু এটা থেকে হয়তো যথেষ্ট ভালো আপনারা কোনো ইনফরমেশন পেয়েছেন, নতুন কিছু শিখতে পেরেছেন। তো আমরা পরবর্তী ভিডিওতে আবার এই ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব। তো আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমরা আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।